থামছে না ককরোচ পার্টির বিক্ষোভ, আজও নয়াদিল্লিতে অবস্থান। প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ মোদির। প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে বললেন রাহুল। টানা 10ম রাতে ইরানের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলা। কুয়েত সহ 3 দেশে পাল্টা আক্রমণ তেহরানের। মার্কিন সেনা হতাহত হলে কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের। হামাসের নেতৃত্বে বড় পরিবর্তন, নতুন প্রধান খলিল আল হায়া। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 5, আহত 22। তেল আবিবের ওপর চাপ বাড়ানোর অঙ্গীকার ব্রিটিশ প্রধানমন্ত্রীর। রাশিয়া ইউক্রেনে পাল্টাপাল্টি হামলা, ওডেসা বন্দরের কাছে জাহাজে রুশ আক্রমণে নিহত 10। জবাবে মস্কো ও আশপাশের এলাকায় কিয়েভের 4 শতাধিক ড্রোনের আঘাত। এবং কানাডার পণ্যে 50% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। অটোয়ার বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ। বাণিজ্য বিরোধ সমাধানে ওয়াশিংটনকে প্রস্তাব মার্ক কার্নির। ভারতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের পরদিন আবারও যন্তর মন্তর অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমা চাইতে বলেছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়েছেন বলিউড সহ বিভিন্ন অঙ্গনের তারকারা। বিক্ষোভের মুখে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মোদী। মঙ্গলবার সকাল থেকে আবারও দিল্লির যন্তর মন্তরে অবস্থান নেয় ককরোচ জনতা পার্টির সমর্থকরা। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষ। ভেঙে ফেলা মঞ্চ আবার নতুন করে প্রস্তুত করা হয়। দাবি মানা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি মোকাবেলায় গোটা এলাকায় নিরাপত্তা চাদরে মুড়ে দেওয়া হয়। শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জের তীব্র সমালোচনা করেছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। পুলিশি পদক্ষেপ নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আলোচনার দাবি তুলেছেন তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমা চাওয়ার আহ্বানও জানিয়েছেন রাহুল। ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন তারকারাও। আন্দোলনকারীদের ওপর পুলিশের দমন পীড়নের সমালোচনা করেছেন তারা। আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বানও তাদের। বিক্ষোভের মুখে প্রথমবারের মতো মুখ খুলেছেন নরেন্দ্র মোদী। প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া ও স্বচ্ছ নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান নরেন্দ্র মোদী। প্রশ্ন ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে সমর্থন দিয়ে গেল মাসের শেষে যন্তর মন্তরে অনশন শুরু করেন জলবায়ু কর্মী সোনম ওয়াংচু। সোমবার পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভের ডাক দেয় সংগঠনটি। 10ম রাতেও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ অব্যাহত রেখেছে তেহরান। এর মধ্যে ইরানের হামলায় কোনো মার্কিন সেনা নিহত হলে তার জবাব বহুগুণ শক্তি দিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, দেশটি এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে এবং এর বাস্তবতা মেনেই এগোতে হবে। যুদ্ধের উত্তাপের মধ্যেও কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাওয়ার কথা বলছে দুই পক্ষ। টানা 10ম রাতেও ইরানের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সিরাজ, খোমেইন ও কেরমানে নতুন হামলার খবর দিয়েছে ইরানি কর্তৃপক্ষ। তাবরিজে এক ইরানি সামরিক কর্মকর্তা নিহত হওয়ার দাবি করেছে ফার্স নিউজ। একই সঙ্গে ইরানি বন্দরগুলোর উপর চাপ বাড়াতে একটি জাহাজ অচল এবং কয়েকটি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনের কথা জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ড। ইরানও পাল্টা হামলা অব্যাহত রেখেছে। বাহরাইন, কুয়েত ও জর্ডানের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের ঘটনা ঘটেছে। জর্ডান 3টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে। বাহরাইনে একাধিকবার সাইরেন বাজানো হয়। আর কুয়েত জানায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন হামলা প্রতিহত করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মার্কিন স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করেছে। এই অবস্থায় নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরানের হামলায় কোনো মার্কিন সেনা নিহত হলে তার জবাব বহুগুণ শক্তি দিয়ে দেওয়া হবে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, দেশটি এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রা যুদ্ধে রয়েছে এবং বাস্তবতা মেনেই এগোতে হবে। তবে সামরিক সংঘাতের পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও পুরোপুরি থেমে নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান প্রদান অব্যাহত রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, বাস্তবসম্মত সমঝোতা হলে আলোচনার পথ এখনো খোলা রয়েছে। তবে যুদ্ধ থামাতে এখন পর্যন্ত কোনো অগ্রগতির ইঙ্গিত মেলেনি। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে নতুন ফ্রন্ট খুলেছে ইয়েমেন। সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিক সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে ইরান সমর্থিত হাউথি গোষ্ঠী। এতে লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালীর নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সৌদি আরবের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হাউথি গোষ্ঠী। হাউথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং এটি চোখের বদলে চোখ নীতির অংশ। তাদের দাবি, সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও ইয়েমেনের উপর অব্যাহত অবরোধের জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
হাউথিরা হুঁশিয়ারি দিয়ে বলেছে ইয়েমেনের উপর অবরোধ অব্যাহত থাকলে সৌদি আরবের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে তারা জানিয়েছেন স্থল, নৌ ও আকাশ সব ধরনের বিকল্পের জন্য তাদের বাহিনী প্রস্তুত রয়েছে। বিশ্লেষকদের মতে এই অবরোধ কার্যকর হলে বাব আল মানদেব প্রণালীতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। লোহিত সাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে সৌদি আরব সহ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও পণ্য পরিবহন হয়। নতুন এই পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের উপরও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যেই হাউথিদের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কূটনৈতিক তৎপরতা চললেও নতুন এই সামুদ্রিক উত্তেজনা আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়িয়েছে। হামাসের নেতৃত্বে এসেছে বড় পরিবর্তন। সংগঠনটির নতুন রাজনৈতিক প্রধান নির্বাচিত হয়েছেন খলিল আল হায়া। এদিকে গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। গেল একদিনে নিহত হয়েছেন 3 ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও 22 জন। এর মধ্যে গাজার মানবিক সংকট নিরসনে ইসরায়েলের উপর চাপ বাড়ানোর অঙ্গীকার করেছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। মধ্য গাজার সালাহ আল দিন সড়কের ড্রোন হামলায় 1 জন নিহত হয়েছেন। অন্যদিকে দক্ষিণের খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় আরেকটি ড্রোন হামলায় প্রাণ গেছে আরও কয়েকজন ফিলিস্তিনি, আহত হয়েছেন অনেকে। যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও গাজা জুড়ে হামলা থামেনি। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন 73,283 জন এবং আহত হয়েছেন 1,73,864 জন। এমন পরিস্থিতিতে হামাসে এসেছে নেতৃত্বের পরিবর্তন। সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন খলিল আল হায়া। ইয়াহিয়া সিনাওয়ার নিহত হওয়ার পর তিনি দায়িত্ব নেন। 1987 সালে হামাস প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটির সঙ্গে যুক্ত আল হায়া। এর আগে ইসমাইল হানিয়ার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় আলোচনাও তিনি হামাসের প্রধান আলোচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্লেষকদের মতে রাজনৈতিক নেতা হলেও হামাসের সামরিক শাখার উপরও তার শক্ত প্রভাব রয়েছে। শুধু গাজাই নয়, পশ্চিম তীরেও বাড়ছে সহিংসতা। মাসাফের ইয়াত্তা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় আহত হয়েছেন এক বৃদ্ধা ফিলিস্তিনি নারী। অন্যদিকে দেইর জারির এলাকায় 2 ফিলিস্তিনি নিহতের ঘটনায় হামাস বলেছে এটি দখলদার ইসরায়েল সরকারের সংগঠিত হত্যা ও সন্ত্রাসের ধারাবাহিকতা। গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক চাপও বাড়ছে। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেছেন গাজা যুদ্ধের বিষয়ে লেবার পার্টি অতীতে সঠিক অবস্থান নিতে পারেনি। তিনি গাজার মানবিক সংকট নিরসনে ইসরায়েলের উপর আরও চাপ প্রয়োগের অঙ্গীকার করেছেন। এদিকে দক্ষিণ লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলের একটি গ্রামে মোটরসাইকেল লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় 1 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। সর্বশেষ এই হামলার মধ্য দিয়ে সীমান্ত জুড়ে ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনা আবারও সামনে এসেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে আরও তীব্র হয়েছে পাল্টাপাল্টি হামলা। ওডেসা বন্দরের কাছে একটি জাহাজে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন অন্তত 10 জন। জবাবে মস্কো ও আশপাশের এলাকায় 4 শতাধিক ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে কিয়েভ। হামলা ও প্রাণহানি বাড়তে থাকায় আন্তর্জাতিক মহলেও বাড়ছে উদ্বেগ। দক্ষিণ ইউক্রেনের ওডেসা বন্দরের কাছে গিনি বিসাউয়ের পতাকাবাহী ভুট্টা বোঝাই একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় বেশ কয়েকজন নিহত হন। ভারত ও সিরিয়ার নাগরিক সহ 8 নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। রাশিয়ার দাবি ওডেসা বন্দরের জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। জুলাই মাসে শুধু ওডেসা অঞ্চলেই রুশ হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত 28 জনে। এর জবাবে মস্কো ও আশপাশের অঞ্চলে রাতভর 4 শতাধিক ড্রোন হামলা চালায় ইউক্রেন। রুশ কর্তৃপক্ষের দাবি বেশিরভাগ ড্রোন ভূপাতিত করা হলেও বিভিন্ন এলাকায় ভবন ও একটি তেলের ডিপোতে আগুন লাগে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন মস্কো অঞ্চলের তেল ডিপো ও রুশ সামরিক সরবরাহ অবকাঠামোতে সফলভাবে আঘাত আনা হয়েছে। একই সময় কৃষ্ণ সাগর ও অ্যাজব সাগরে 7টি রুশ জাহাজেও হামলার দাবি করেছে কিয়েভ। যুদ্ধের অর্থনৈতিক দিকেও বাড়ছে চাপ। রাশিয়ার বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস ওয়াইল্ডবেরিজের একাধিক গুদামে ইউক্রেনের ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রুশ কর্তৃপক্ষ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বললেও ইউক্রেনের দাবি এসব স্থাপনা সামরিক সরঞ্জাম সংরক্ষণ ও সরবরাহে ব্যবহৃত হচ্ছিল। পাশাপাশি নভরোসিস্কে কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়ামের তেল টার্মিনালে ড্রোন হামলার অভিযোগ তুলেছে মস্কো, যে কারণে আবারও তেল লোডিং কার্যক্রম স্থগিত করা হয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে খেরসনে রুশ বাহিনী নতুন ধরনের উচ্চ গতির ডাইভিং ড্রোন ব্যবহার শুরু করেছে বলে জানিয়েছে ইউক্রেন। ঘন্টায় 170 কিলোমিটার বেশি গতিতে নিচে নেমে আসা এসব ড্রোন প্রতিহত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে বলে দাবি ইউক্রেনীয় সেনাদের। বেসামরিক এলাকায় হামলা ও প্রাণহানি বাড়তে থাকায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। কূটনৈতিক পর্যায়েও ইউক্রেনকে সমর্থনের বার্তা দিয়েছে যুক্তরাজ্য। দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনই প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনালাপে নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেন ইউক্রেনের প্রতি ব্রিটেনের অবস্থানে কোনো পরিবর্তন হবে না এবং রাশিয়ার ওপর চাপ অব্যাহত থাকবে। তিনি জেলেনস্কিকে দ্রুত যুক্তরাজ্য সফরের আমন্ত্রণও জানিয়েছেন। আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় 20 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 80 জন। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। এদিকে ভারতের উত্তরাঞ্চলে বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত প্রাণ গেছে 25 জনের। অন্যদিকে চিলিতে বন্যা ভূমিধসের ঘটনায় জারি করা হয়েছে দুর্যোগপূর্ণ অবস্থা। এই ঘটনায় কোকিম্বো ও হুয়াস্কো প্রদেশে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে।
বিভিন্ন অঞ্চল। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় বহু মানুষ নিহত হয়েছেন আর নিখোঁজ রয়েছেন শতাধিক। সোমবার তালেবানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নুরিস্তান প্রদেশের রাজধানী পারুন শহরে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ভারতের উত্তর ও উত্তর পূর্বে টানা ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত কয়েকজনের মৃত্যু হয়েছে। আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। কাশ্মীরের পুঞ্জ ও রাজৌরি জেলায় আকস্মিক বন্যা নির্মাণ কাজের যন্ত্রপাতি, যানবাহন ও দোকানপাট ভেসে যায়। কাদা ও ধ্বংসস্তূপে ঢেকে গেছে সড়কগুলো। বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, কাদার নিচে চাপা পড়েছে অসংখ্য যানবাহন। অন্যদিকে চিলির কোকিম্বো ও হুয়াস্কো প্রদেশে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসের পর দুর্যোগপূর্ণ অবস্থা ঘোষণা করেছে সরকার। এ দুর্যোগে কয়েকজন হতাহত হয়েছেন। ভূমিধসে ক্ষতিগ্রস্ত ক্রুজদেকানা এলাকায় সেনাবাহিনীর হেলিকপ্টারে মরদেহ সরিয়ে নেওয়া হয়। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দারা এই ঘটনাকে এক ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছেন। ট্রাম্পের পর এবার দাবানল নিয়ে ওয়াশিংটনকে পাল্টা সতর্ক করল অটোয়া। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া জানিয়েছে ওয়াশিংটন ও অরেগনের দাবানল থেকে আসা ধোঁয়ায় সীমান্ত পেরিয়ে তাদের আকাশ দূষিত করছে। জলবায়ু পরিবর্তনের তীব্র প্রভাবে দাবানলের আগুনে পুড়ছে উত্তর আমেরিকা ও ইউরোপ। কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও স্পেনে একের পর এক দাবানলে হাজার হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে। কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছে দাবানলের ধোঁয়া। কয়েকদিন আগে কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ঢেকে যাওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার বন ব্যবস্থাপনার সমালোচনা করে শুল্ক বাড়ানোর হুমকি দেন। তবে এবার কানাডার ব্রিটিশ কলাম্বিয়া জানিয়েছে ওয়াশিংটন ও ওরেগনের দাবানল থেকে আসা ধোঁয়াই সীমান্ত পেরিয়ে তাদের আকাশ দূষিত করছে। কুটেনে লেক ও ক্র্যানব্রুক অঞ্চলে জারি হয়েছে বায়ুর মান নিয়ে সতর্কতা। কানাডা জুড়ে এখনও সক্রিয় রয়েছে 843টি দাবানল। এর মধ্যে 181টি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে, আর আরও 532টি আগুনেও কার্যকর দমন অভিযান শুরু করা যায়নি। প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দাবানল নিয়ন্ত্রণ কোনো একক দেশের দায়িত্ব নয়। ইউরোপেও একই চিত্র। দক্ষিণ ফ্রান্সের ভার অঞ্চলে দাবানল নেভাতে আকাশ ও স্থলপথে একযোগে অভিযান চালাচ্ছেন 6 শতাধিক দমকল কর্মী। এর মধ্যে 2 শতাধিক হেক্টর এলাকা পুড়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 10টি আবাসিক এলাকা। বছরের শুরু থেকে দেশটিতে প্রায় 40,000 হেক্টর বন ও উদ্ভিদাঞ্চল আগুনে পুড়ে গেছে, যা গত বছরের মোট ক্ষতির চেয়েও বেশি। স্পেনের কাস্তিয়ালা মাঞ্চা অঞ্চলেও ইতিহাসের সবচেয়ে বড় দাবানলের মুখোমুখি হয়েছে কর্তৃপক্ষ। গুয়াদালাহারা প্রদেশে 4 দিন ধরে জ্বলতে থাকা আগুনের মধ্যে প্রায় 26,000 হেক্টর এলাকা পুড়ে গেছে। সরিয়ে নেওয়া হয়েছে 1,200 বাসিন্দাকে।